হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো প্রিয় বন্ধুরা, আজকেও চলে আসলাম তোমাদেরকে নতুন একটা গল্প শোনানোর জন্য। তো চলো দেরি না করে গল্প শুরু করা যাক। আজকের গল্পটা হচ্ছে আমার মামার সঙ্গে আমার কি সুন্দর করে খেলাধুলা হতো, সেই গল্পই তোমাদের আমি শোনাবো। তো চলো দেরি না করে গল্প শুরু করি। গল্প যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে পুরো গল্পটা তোমরা শুনবে। তো প্রিয় বন্ধুরা, আমি শহরে এসে মামার বাড়িতেই উঠেছি। আমার ছোট মামা, ওর নাম হচ্ছে সাকিব। আমার মারা 2 বোন 2 ভাই। আমার বড় খালা, তারও বিয়ে হয়ে গেছে, এবং বড় মামা, তারও বিয়ে হয়ে গেছে। আমার মা খালাদের মধ্যে আমার এই সাকিব মামা হচ্ছে সবার ছোট। সাকিব মামা শহরে থাকতো, আমি লেখাপড়ার জন্য এখানে এসে উঠলাম। মামা একটা বেসরকারি কোম্পানিতে খুব ভালো পোস্টের চাকরি করে। প্রথম দিন এসে দেখি মামা এখানে 2টো রুমের বাসা নিয়ে থাকে। বাসাটা দেখতে বেশ সুন্দর, ছোট হলেও দেখতে খুবই দারুণ। ব্যাচেলার মানুষ, একা একা বাসা ভাড়া নিয়ে থাকে। মাস শেষে খুব ভালো স্যালারি পায়, তাই ওনাকে মেসে থাকতে হয় না। এইরকম একটা বাড়িতেই উনি একা একা ব্যাচেলার জীবনযাপন করত। রান্না বান্না, খাওয়া দাওয়া, ঘরের কাজকাম সে তার মতো করেই করত। ছুটির দিনে পুরো বাড়িটা একজন পুরুষ মানুষ যেভাবে পরিপাটি রাখে সেভাবে কাজকাম করে রাখত। আমি আসার পর থেকে মামাকে নানান কাজে সাহায্য করতাম। ইউনিভার্সিটিতে যাওয়ার আগেই আমি সকাল সকাল উঠে বাড়ির সমস্ত কাজ করে নিতাম। আমার মামা দেখতে খুবই সুন্দর ছিল, খুব হ্যান্ডসাম ছিল। যেমন লম্বা চওড়া তেমনি দেখতে সুদর্শন একজন পুরুষ। যাই হোক প্রিয় বন্ধুরা, মামা অফিসে যাওয়ার সময় আমি মামাকে টিফিন বানিয়ে দিতাম এবং সকালের নাস্তাও দিয়ে দিতাম। মামা আমার এই কাজ দেখে অনেক খুশি হতো। মামা অফিসে যাওয়ার সময় আমাকে ইউনিভার্সিটিকে নামিয়ে দিয়ে যেত। তাতে করে আমার জন্য সব কিছু খুব সহজ হয়ে যেত। আমিও আগে ভাগে ফিরে এসে বাড়ির সব কিছু গুছিয়ে রাখতাম। এভাবেই চলছিল। আমাদের প্রত্যেকটা দিন খুব সুন্দর কাটছিল। আমার আসার প্রায় 2 সপ্তাহের কাছাকাছি হয়ে গেল। একদিন ছুটির দিনে আমি আর মামা বসে বসে টিভি দেখছিলাম। মামা আর আমি অনেকটা ফ্রি ছিলাম। টিভি দেখতে দেখতেই দেখলাম একটা সুন্দর রোম্যান্টিক দৃশ্য আসলো। আমিও দেখতে লাগলাম। আমার খুব ভালো লাগলো। মামাও দেখছিল। এমন সময় গেটে কলিং বেল বেজে উঠল। আমি গিয়ে গেটটা খুলে দিলাম। খুলে দিতেই দেখলাম একজন অপরিচিত মহিলা। বললেন, ভেতরে আসতে পারি? আমি বললাম, হ্যাঁ ভেতরে আসুন। ভেতরে এসেই উনি বললেন, আমি আপনাদের পাশের বাসায় নতুন এসেছি, তাই পরিচয় হওয়ার জন্য আসলাম। আমি বললাম, খুবই ভালো, বসুন না, আমি আপনাকে কফি করে দিচ্ছি। সে সোফায় গিয়ে বসলো। মামার সাথে ভালো মন্দ কথা বলছিল। আমি কফিটা এনে তাকে দিতেই সে নানা রকম কথাবার্তা বলতে লাগলো। আমি তো লজ্জায় পড়ে গেলাম। মামা ওদিকে মৃদু হেসে টিভির দৃশ্যটা বদলে অন্য আরেকটি চ্যানেল ছেড়ে দিলেন। যাই হোক, কিছুক্ষণ পর মহিলাটি চলে গেলেন। তারপর মামা বলল, কি রে, উনি কি বলছিলেন? আমি বললাম, মামা, মানুষ তো কত কথাই বলে, উনি তো কথা বলার কোনো সুযোগই দিচ্ছিলেন না যে ওনাকে কিছু বুঝিয়ে বলবো। ছাড়ো এইসব কথা। এবার বলো, দুপুরে তুমি কি খাবে? মামা বলল, তুই যা বানাবি তাই খাবো। আমার খাবারের প্রতি তেমন কোনো আলাদা পছন্দ নেই। আমি দুপুরের রান্না চাপিয়ে দিলাম। রান্না বসিয়ে পুরো ঘরটা পরিষ্কার করতে লাগলাম। এই 15 দিনের মধ্যে আমি কোনোদিন মামার ঘর ও বিছানা ভালোভাবে গুছিয়ে ঠিক করিনি, শুধু চাদরটা ছেড়ে দিতাম। আজ আমি খুব সুন্দর করে বালিশগুলো নামিয়ে পরিষ্কার করতে গিয়ে দেখি খাটের কোণায় কিছু গল্পের বই রাখা। আমি বইগুলো গুছিয়ে রাখলাম। তারপর সব কাজ শেষ করে আমার নিজের ঘরে চলে গেলাম। যাওয়ার পর যখন জানালার পর্দা ঠিক করতে যাই, তখন বাইরে তাকিয়ে দেখলাম পাশের বাসার সেই আন্টি ওনার স্বামীর সাথে কথা বলছেন। জানালা দেওয়া থাকায় আমি তাদের কোনো কথা শুনতে পাচ্ছিলাম না, তবে পর্দা খোলা থাকায় স্বাভাবিকভাবে কথা বলতে দেখা যাচ্ছিল। তারা তাদের মতো গল্পগুজব করছিলেন। দুজন মিলে খুব মজা করে কাজ করছিল। এমনভাবে ওয়ালের ওপর 2টি ঝুলন্ত লকেট খুব সযত্নে ঘষে মেজে পরিষ্কার করছিল। তা দেখে আমারও কাজের প্রতি উৎসাহ জেগে উঠল। আমি আগ্রহ নিয়ে দেখলাম তারা পুরো দেওয়াল থেকে শুরু করে মেঝেও খুব সযত্নে পরিষ্কার করে নিল। কাজ করতে করতে দুজনই বেশ ক্লান্ত হয়ে পড়েছিল। ফাইনালি তাদের কাজ শেষ হয়ে গেলে আমি আমার ঘরে গিয়ে নিজের পড়ালেখার কাজ শেষ করে গোসল করে আসলাম। তারপর সাকিব মামাকে বললাম, মামা এখন কি খাওয়া দাওয়া করবে না? মামা বলল, হ্যাঁ করব, চল একসাথে খেয়ে নিই। একসাথে খেয়ে আমি আর মামা দুপুরে কিছুটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে ক্লান্তি ভাবটা কেটে গিয়ে বেশ ফ্রেশ লাগছিল। এভাবেই আরও কয়েকটা দিন চলে গেল। পরের সপ্তাহে ছুটির দিনে সাকিব মামা আমাকে বলল, তোর এখানে আসা অনেক দিন হয়ে গেল, তোকে তো শহরটা ঘুরিয়েও দেখাতে পারলাম না। আমি চাকরি নিয়ে ব্যস্ত থাকি, তুইও ইউনিভার্সিটি আর পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকিস। চল আজকে সব বন্ধ, আজকে আমরা ঘুরতে যাব। আমাদের ঘোরাঘুরির প্ল্যান একদম পাকা হয়ে গেল। তারপর আমরা ঘুরতে বেরোলাম। মামা একটা সুন্দর সাদা শার্ট আর কালো প্যান্ট পরে নিল। তারপর মোটরসাইকেল বের করলো। আমিও সুন্দর করে গুছিয়ে সেজে মামার বাইকে উঠে বসলাম। তারপর আমরা একটা শপিং মলে গেলাম। সেখান থেকে 2টি টি-শার্ট কিনে আমরা চলে গেলাম পার্কে।
পার্কে গিয়ে আমরা অনেক মজা করলাম। আমরা ট্রেনে উঠলাম, চরকিতে উঠলাম, পার্কের রাইড উপভোগ করলাম। সারা দিন অনেক আনন্দ করে আমরা সন্ধ্যায় বাড়ি ফিরে আসলাম। বাড়ি ফিরে এসে রাতের খাবার খেয়ে একটা সুন্দর সিনেমা দেখলাম। সিনেমা শেষ করে মামা বলল, কালকে অফিসে যেতে হবে, তুইও শুয়ে পড়, তোর ইউনিভার্সিটি আছে। আমরা যার যার ঘরে ঘুমিয়ে পড়লাম। পরের দিন মামা অফিস থেকে আসলো। শরীরটা কিছুটা খারাপ লাগছে বলে ও নিজের ঘরে শুতে গেল। আমি মামার জন্য এক গ্লাস গরম দুধ নিয়ে ওনার ঘরে গেলাম। ঘরে গিয়ে দেখি মামা ক্লান্ত হয়ে মাথায় হাত দিয়ে শুয়ে আছে। আমি দুধের গ্লাসটা মামার হাতে দিয়ে বললাম, মামা, এটা খেয়ে নাও, ক্লান্তি কেটে যাবে এবং শক্তি পাবে। তারপর বিছানাটা একটু গুছিয়ে দিয়ে বললাম, শরীরের ওপর এত চাপ নেওয়া ঠিক নয়, সাবধানে থেকো। মামা মৃদু হেসে আমাকে ধন্যবাদ দিল। আমি বললাম, কোনো দরকার হলে আমাকে বলবে, আমি তো সাহায্য করার জন্যই আছি। মামা বলল, হ্যাঁ, তুই পাশে আছিস বলেই অনেক সুবিধে হচ্ছে। তারপর আমি হাসি মুখে নিজের ঘরে চলে আসলাম। আমার তো বেশ ভালোই লাগছিল। মামা আমাকে বলল, ঠিক আছে, কালকে তোর পরীক্ষার পড়াগুলো আমি ধরি, তুই পারবি তো? আমি বললাম, হ্যাঁ পারবো, কেন পারবো না। তারপর আমরা ঘুমিয়ে পড়ে পরের দিন রীতিমতো সব কাজ শেষ করে নিলাম। পড়ালেখার পাশাপাশি সংসারের কাজগুলোও সযত্নে গুছিয়ে নিলাম। মামাকে সুন্দর করে খেতে দিলাম। মামা আমাকে পড়ালেখায় অনেক সাহায্য করতে লাগলো। কিভাবে মনোযোগ দিয়ে পড়তে হয় এবং ঘরের কাজ পরিপাটি করে রাখতে হয় তা মামা খুব সুন্দর করে শিখিয়ে দিয়েছিল। যে কাজগুলো প্রথমে একটু কঠিন মনে হতো, পরে সেগুলো সহজ হয়ে যায়। এভাবে মামার দিক নির্দেশনায় আমি মনোযোগ দিয়ে পড়ালেখা করতে লাগলাম। দেখতে দেখতে এভাবে প্রায় 3.5 বছর কেটে গেল। ফাইনালি আমার বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা শেষ হলে আমি নিজের বাড়ি চলে আসলাম। কিছুদিন পর বাবা মা আমার বিয়ে ঠিক করলেন এবং ধুমধাম করে আমার বিয়ে হয়ে গেল। মামাও পরে নিজের মতো বিয়ে করে নতুন জীবন শুরু করলো। এখন আমি আমার নিজের সংসার নিয়ে আছি, আর মামাও তার পরিবার নিয়ে সুখে আছে। বিয়ে হয়ে নতুন পরিবারে আসার পর জীবনটা এক অন্যরকম নতুন মোড়ে গিয়ে দাঁড়ালো। নতুন পরিবেশ, নতুন মানুষজন, সবকিছু মানিয়ে নেওয়া প্রথম প্রথম কিছুটা কঠিন মনে হচ্ছিল। কিন্তু আমার পড়াশোনা আর শহরের অভিজ্ঞতার কারণে বাড়ির সবার মন জয় করে নিতে আমার খুব বেশি সময় লাগেনি। শ্বশুরবাড়ির প্রত্যেকেই আমাকে বেশ আদর যত্নে রাখতেন। তবে জীবনের এই নতুন অধ্যায়ে এসে মাঝে মাঝেই আমার শহরের দিনগুলোর কথা খুব মনে পড়ত। সাকিব মামার সেই বাড়িতে 3.5 বছর কিভাবে দেখতে দেখতে কেটে গেল তা ভাবলে আজও অবাক লাগে। যে মামা আমাকে একদম নিজের ছোট বোনের মতো স্নেহে আগলে রেখেছিলেন, শহরের প্রতিটি রাস্তায় ঘুরিয়ে দেখাতেন, পড়ালেখায় সাহায্য করতেন এবং আমাকে একজন আত্মনির্ভরশীল মানুষ হিসেবে গড়ে উঠতে উৎসাহিত করেছিলেন, তার প্রতি কৃতজ্ঞতার শেষ নেই। কিছুদিন পর খবর পেলাম সাকিব মামাও নিজের পছন্দমতো এক গুণবতী মেয়েকে বিয়ে করে নতুন জীবন শুরু করেছেন। মামা তার নতুন সংসারে ব্যস্ত হয়ে পড়লেন, আর আমি আমার সংসার নিয়ে। কাজের ব্যস্ততায় আগের মতো আর মামার সাথে প্রতিদিন কথা হয় না। তবে ঈদের দিনগুলোতে বা পারিবারিক কোনো অনুষ্ঠানে দেখা হলে সেই পুরনো দিনের স্মৃতিগুলো আবার ভেসে ওঠে। মামা আমাকে দেখে এখনও সেই আগের মতোই হাসি মুখে জিজ্ঞেস করেন, কিরে, সংসারের সব কাজকাম সামলাতে পারছিস তো, নাকি সেই আগের মতো সাহায্য লাগবে? আমি হেসে বলি, তোমার কাছ থেকে তো কাজের সব নিয়ম আর সুশৃঙ্খলতা শিখে এসেছি মামা, এখন সব একাই সামলে নিতে পারি। জীবনের গতিতে মানুষ নিজ নিজ গন্তব্যে এগিয়ে যায়, কিন্তু অতীতের সুন্দর দিনগুলো, পরিবার থেকে পাওয়া শিক্ষা আর প্রিয় মানুষদের স্মৃতি হৃদয়ের এক কোণে চিরকাল অমর হয়ে থাকে। এখন আমি আমার বর ও শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে বেশ শান্তিতে ও আনন্দে দিন কাটাচ্ছি, আর মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করি সাকিব মামাও যেন তার পরিবার নিয়ে সারা জীবন সুখে শান্তিতে থাকেন। সময়ের চক্রে দেখতে দেখতে কয়েকটা বছর কেটে গেল। সংসারের দায়িত্ব পালন করতে করতে এখন আমি একজন পূর্ণাঙ্গ গৃহিণী। তবে নিজের পড়াশোনা আর মামার দেওয়া সেই স্বাবলম্বী হওয়ার শিক্ষা আমি কখনো ভুলে যাইনি। আমার বড় আমাকে ভীষণ ভালোবাসে এবং পরিবারের প্রতিটি কাজে আমাকে সম্মান ও সহযোগিতা করে। আমাদের সংসারে এখন এক নতুন অতিথি এসেছে, আমাদের ফুটফুটে একটা সন্তান। ও আসার পর আমার পুরো পৃথিবীটা যেন আরও বেশি সুন্দর আর পূর্ণতায় ভরে গেছে। নতুন অতিথির আগমনের খবর পেয়ে পরিবারের সবাই তো বটেই, সাকিব মামাও ওনার স্ত্রীকে নিয়ে আমাদের দেখতে বাসায় চলে আসলেন। এতদিন পর মামাকে দেখে আমার মনটা আনন্দে ভরে উঠল। মামা আমার সন্তানের জন্য সুন্দর সুন্দর খেলনা আর জামাকাপড় নিয়ে এসেছিলেন। মামা যখন কোলে তুলে নিয়ে তাকে আদর করছিলেন, তখন আমার মনে হচ্ছিল পরিবার আর প্রিয়জনদের এই শুভকামনা আর ভালোবাসাই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। গল্প করতে করতে মামা আমাকে বললেন, তোর মনে আছে শহরে এসে তুই যখন ছোট ছোট কাজগুলো নিয়ে ভয় পেতিস, আর আজ তুই কত বড় এক সংসারের দায়িত্ব একা হাতে সামলাচ্ছিস? আমি হেসে বললাম,
তোমার সেই ভালোবাসা আর গাইডলাইন ছিল বলেই তো আজ নিজেকে শক্ত মনের মানুষ হিসেবে গড়ে তুলতে পেরেছি মামা। মামার স্ত্রীও খুব লক্ষ্মী মানুষ। অল্প সময়ের মধ্যেই আমার সাথে ওনার খুব ভালো ভাব হয়ে গেল। সারা দুপুর আমরা সবাই একসাথে গল্পগুজব করলাম, অতীত স্মৃতির কথা মনে করে অনেক হাসাহাসি করলাম এবং বিকেলে কফি খেতে খেতে সবাই মিলে সুন্দর কিছু মুহূর্ত কাটালাম। দিন শেষে মামা যখন বিদায় নিয়ে চলে যাচ্ছিলেন তখন আমার মনটা কিছুটা ভারাক্রান্ত হলেও একটা অদ্ভুত প্রশান্তি অনুভব করছিলাম। অতীত যত সুন্দরই হোক না কেন, বর্তমানের সামাজিক মর্যাদা, পরিচ্ছন্ন পারিবারিক সম্পর্ক এবং নিজের মিষ্টি একটা সংসার নিয়ে বেঁচে থাকার আনন্দই অন্যরকম। এখন আমি আমার স্বামী, সন্তান আর পরিবারকে নিয়ে এক দারুণ সুখে জীবন কাটাচ্ছি। আর প্রতিদিন স্রষ্টার কাছে প্রার্থনা করি আমাদের এই ভালোবাসা আর বাঁধন যেন আজীবন এমন অটুট আর সুন্দর থাকে। সন্তানের বয়স যখন 3 বছর ছাড়ালো তখন তাকে একটা ভালো স্কুলে ভর্তি করানোর সিদ্ধান্ত নিলাম। বাচ্চা